গল্পে আড্ডায় রৌহিনের গল্পের আসরে প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত। আজ যে গল্পটি পড়তে চলেছি সেটি সৈয়দ মুস্তাফা আলীর লেখা রম্য রচনা গাঁজা। মুস্তাফা সাহেবের অনবদ্য সেন্স অফ হিউমার এই গল্পেরও মূল এসেন্স বলাই বাহুল্য। গল্পটির প্রথম রচনাকাল সঠিক জানা নেই, তবে গল্পটি স্বাধীনতা পরবর্তী লেখা তা গল্প শুনলেই বোঝা যায়। 1954 সালে চতুরঙ্গ গল্পগ্রন্থে আরও কয়েকটি রম্য ও ব্যঙ্গ রচনার সঙ্গে একত্রে প্রকাশিত হয়েছিল গল্পটি। বর্তমানে আরও একাধিক বইতে এই গল্পটি পড়তে পাবেন। সেসবের হাল হদিশ যথারীতি পেয়ে যাবেন আমাদের বর্ণনা বাক্সে চোখ রাখলেই। আসুন শুনে নিই সৈয়দ মুস্তাফা আলীর রম্য কাহিনী গাঁজা। পাঠে আমি রৌহিন। গাঁজা কিংবা গুলও বলতে পারেন। সদাশয় ভারত সরকার যখন আমাকে কিছুতেই পদ্মশ্রী পদ্মবিভূষণ জাতীয় কোনো উপাধি দিলেন না এবং শেষ পর্যন্ত শিশির ভাদুড়ী পেয়েও সেটি বেয়ারিং চিঠির মতো ফেরত দিলেন, তখন হাজরা রোডের রকফেলাররা, অর্থাৎ যারা রকে অন্তত 1 লক্ষ গুল মেরে লক্ষপতি রকফেলার হয়েছেন, সাড়ম্বরে আমাকে গুলামগীর উপাধি দিলেন। হালের কথা, বর্ষার ছদ্মবেশ পরে শরৎ নেমেছেন কলকাতা শহরে। বাড়ি আঙিনায় হাঁটু জল, রাস্তায় কোমর, সেই জল ভেঙে ভিজে জগঝম্প হয়ে তাবৎ ফেলাররাই উপস্থিত। এসেই বসলেন টেলিফোনটি মাঝখানে রেখে। তারপর সবাই আপন আপন আপিস আদালত কারখানা সুরিখানাতে খবর পাঠালেন, কি ভয়ঙ্কর জল দাঁড়িয়েছে রাস্তায়, বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ অসম্ভব, নৌকো ভাড়ার চেষ্টা করছি, অফিসে আজ না আসতে পারলে তো কয়েকটা ভিজিটার ফিরে যাবে, সর্বনাশ হবে, কি করি বলুন তো। মশাদার এরকম সকরুণ বেদনার গণ্ড ঢালা অফিস প্রীতি এর পূর্বে আমি কখনো দেখিনি। রকে আসতে তাকে বুক ভেজাতে হয়েছে, এখন তার চোখ ভেজা, অথচ তার বাড়ি থেকে যেদিকে অফিস সেদিকে যেতে হাঁটু পর্যন্ত ভেজাতে হয় না। আমাদের রকটি সংমিশ্রিত, অর্থাৎ 2-4টি চিংড়ি সদস্যও আছেন। আবার ফণি কাকার বয়স 60 পেরিয়েছে, গুড়গুড়ির বয়স 5 পেরোয়নি। এরা মাঝে মধ্যে থাকলে আমাদের একটু সামলে সুমলে কথা কইতে হয়। মশাদার প্যাঁচটা দেখে টেটেন মারলে ডবল প্যাঁচ। অজন সেনকে বললে, অজনদা আমার অফিসকে ঝপ করে একটা ফোন করে দিন তো, আমি অফিসে বেরিয়ে গেছি, পৌঁছেছি কিনা। অজনদা আরো তৈরি মাল। নম্বর পেয়ে খবরটা দিয়ে কি একটা শুনে আঁতকে উঠে বললেন, কি বললেন, পৌঁছয়নি? বলেন কি মশাই, বড় দুশ্চিন্তায় ফেললেন তো। নিশ্চিন্ত হওয়া গেল। অজমদার নিজের কোনো ভাবনা নেই, তার অফিসে একটি মাত্র কল, সেটা সে প্রায়ই অফিস ছাড়ার পূর্বে বেকল করে আসে। এবারে আমরা শান্ত মনে সমাহিত চিত্তে কর্তব্য কর্মে মন দিলুম। অজন বুঝিয়ে বলে, আলম অর্থাৎ দুনিয়া জয় করে পেলেন বাদশাহ আওরঙ্গজেব ওই আলমগীর নাম, সেই ওজনেই আপনি গুলামগীর। আমি বললুম, হাসালি রে হাসালি, এ আর নতুন কি শোনালি? প্রথমে আমি পরিস্তানে ছিলাম গুলি বাকাউলি, তারপর লন্ডনে নেমে হলুম ডিউক অফ গুলস্টার, তারপর ফ্রান্সে হলুম দ্য গুল, তারপর পাকিস্তানে হলুম গুল মোহাম্মদ, এখানে এসে হলুম গুলজারি লাল নন্দ। তা ভালো ভালো, গুলামগীর, বেশ বেশ। বরদা উপর থেকে রকে নামেন কচিত কশিন, বললেন, ল্যাটে ল্যাটে, বুঝলেন। বরদার মুখ হামেহাল পানের পিকে ভর্তি, তারই মহামূল্যবান 1 ফোঁটা পাছে বরবাদ হয় সেই ভয় তিনি আকাশের দিকে মুখ তুলে স্বর্গের দিকে ঠোঁট তুলি দুটি সমান্তরাল করে সেই দুটিকে মুখের ভিতর দিকে বেঁকিয়ে ট ডকে ট ড করে কথা বলেন। অল্পই বলেন। তার এসব কলকায়দা করা সত্ত্বেও আমরা তখন পাখা, খবরের কাগজ হাতের কাছে যা পাই তাই দিয়ে মুখ ঢাকি। আমি স্বয়ং ছাতা ব্যবহার করি। অজন্দা বললে, এবারে আপনি আপনার উপাধি প্রাপ্তি সম্মানার্থে একটি সরেস গুল ছাড়ুন তো চাচা। মশা বললে, কিংবা গাঁজা। আমি বললুম, যদি ছাড়ি গাঁজার গুল। ঘেন্টু বললে, চাচাকে নিয়ে তোরা পারবি না রে, ছেড়েই দে। ঘেন্টুর পাড়াদত্ত নাম ঘন্টু, আমি নাম দিয়েছি ঘেন্টু, যবে থেকে আমার চর্মরোগ হয়েছে।
ঘেন্টু চর্মরোগের জাগ্রত দেবী। বিশ্বাস না হলে চলন্তিকা খুলে দেখুন। আমি বললুম, আচ্ছা তবে শোন, কিন্তু তার পূর্বে টেটেনকে সাবধান করে দিচ্ছি, সে যেন আমার গাঁজার গুল নিয়ে কোনো সোশিও পলিটিকো ইকোনমিক স্ট্যাটিস্টিক্স সঞ্চয় না করে। সে আজকাল ওইসব নিয়ে মেতেছে। টেটেন নানাবটি কেস পড়ছিল। বললে, আপনি কিচ্ছুটি জানেন না চাচা, আপনার জানা নেই এ সংসারে মিথ্যাবাদী আছে এবং তার চেয়ে বড় মিথ্যাবাদীও আছে, এবং সর্বশেষে স্ট্যাটিস্টিশিয়ানদের কথা ভুলবেন না, ওদের মাল নিয়েই তো সরকার গুল মারে। নীতি তো কাগজে দেখতে পান, আমি আপনাদের ধরে যাব কেন? আচ্ছা তবে শোন, নিশ্চিন্ত হয়ে বলি, পার্টিশনের বছর খানেক পরের কথা। আমার মেজদা ওপার বাংলায় কোথায় যেন কি একটা ডাঙর নকরি করেন। তার সঙ্গে দেখা। আমরা এখন দুই ভিন্ন ভিন্ন স্বাধীন দেশের অধিবাসী, কিন্তু আমাদের ভিতর কোনো ঝগড়া কাজিয়া নেই। এই একদিন বাদে নেহেরুজি আর আয়ুব খান সাহেব সেটা বুঝতে পেরে আমাদের শুভবুদ্ধি এখতিয়ার করেছেন। তা সে যাগ্যে। হিন্দুস্তানের বিস্তর দরদ ভরা তত্ত্ব তালাশ করে মেজদা শুধালে, রে তোদের দেশে গাঁজার কি পরিস্থিতি? আমি একগাল হেসে জবাব দিলুম, স্বরাজ পেয়ে বাড়তির দিকে। মেজদা আশ্চর্য হয়ে শুধালে, সে কি রে, কোথায় পাচ্ছিস? আমি তো চালান দিতে পারছি নে। আমিও অবাক। শেষটায় বোঝা গেল দাদা ঝিলিম মেরে শিবনেত্র হওয়ার সত্যিকারের গাঁজার কথা বলছে। আমি কি করে জানবো? আমি পাষণ্ড বটি, দাদা তো ধর্মভীরু সদাচারী লোক। বললে, শোন, পার্টিশনের ফলে মেলা অচিন্তিত প্রশ্ন, নানা ঝামেলা মাথাচাড়া দিয়ে খাড়া হয়ে উঠল, এবং তারই সর্বপ্রধান হয়ে উঠে দাঁড়ালো গঞ্জিকা সমস্যা। গাঁজার এত গুণ আমি জানতাম না। শুনতে পেলুম স্বয়ং জাহাঙ্গীর বাদশাহ নাকি গাঁজা খেয়ে উভয়ার্থে অচৈতন্য হয়েছিলেন। সেটা নাকি আবার তুজুকি জাহাঙ্গীরিতে আছে। গাঁজা ছাড়েন শেষটায় তিনি মনের দুঃখে। এর দাম অতি সস্তা বলে সেটা পোষায় না রাজা বাদশাদের রাজসিক যাত্রাভিমানে। সে কথা যাক। আমার এলাকায় পৃথিবীর বৃহত্তম গাঁজা চাষ এবং গুদম। ভারতে গাঁজার চাষ প্রায় নেই। আমি এসব তত্ত্ব জানতুম না। সমস্ত জীবন কাটিয়েছি আসামে, বরঞ্চ চায়ের খবর কিছুটা রাখি। এসব গুহ্য রহস্যের খবর দিয়ে গাঁজা ফার্মের ম্যানেজার আমাকে দুঃসংবাদ দিলে সে বছরের গাঁজা গুদমে পচে বরবাদ হব হব করছে। ইন্ডিয়াতে চালান দেবার উপায় নেই, অথচ সেখানেই তার প্রধান চাহিদা। আমি শুধুলুম, কেন? তুমি নিজে খাও না বলে অন্য লোকও খাবে না? এ তো বড় জুলুম। দাদা বললে, কি জ্বালা, আমি শ্রীঘরবাস পছন্দ করি নে, তাই বলে আমি কি জেল তুলে দিয়েছি নাকি? সাধে কি বলি, তুই একটি চাইল্ড প্রডিজি, ওয়ান্ডার চাইল্ড। 40 বছরে তোর যা জ্ঞানগম্যি হলো, আল্লাহর কুদরতে 5 বছর বয়সেই তুই সেটা অর্জন করে নিয়েছিলি। আমি চটে গিয়ে বললুম, আর তুমি 42-এ। দাদা আমার চেয়ে 2 বছরের বড়। দাদা বললে, তোর রসবোধ নেই, ঠান্ডা হ। রকফেলারদের দিকে তাকিয়ে বললুম, এসব মাইনর বর্ডার ইনসিডেন্ট আমাদের ভিতরে কালে কোশ্চিনে হয়, কিন্তু মিটমাট হয়ে যায় আকাশবাণী ধাক্কা ডিংডমে পৌঁছবার পূর্বেই। অজন্দা শুধালে, ধাক্কা ডিংডমটা আবার কি চাচা? ডিংডম মানে জগঝম্প, বিরাট ঢাক, যার থেকে ইংরেজি টমটম টমটমিং শব্দ এসেছে, অর্থাৎ ঢাকার বেতার কেন্দ্র। তারপর শোন। দাদা বললে, ভয়ঙ্কর পরিস্থিতি। ভারতে 60,000 সন্ন্যাসী নাকি রাষ্ট্রপতির কাছে সই হাতে টিপ দিয়ে আবেদন জানিয়েছেন গাঁজার অভাবে নানাবিধ কষ্ট হচ্ছে, আত্মচিন্তার ব্যাঘাত হচ্ছে। আমি গোস্বা করে বললুম, দেখো, পিতা গত হওয়ার পর অগ্রজ পিতৃতুল্য, কিন্তু তুমি যদি আমাদের সন্ন্যাসীদের নিয়ে মস্করা করো। বাধা দিয়ে দাদা বেদনাতুর কণ্ঠে বললে, দেখ ভাই, তুই কখনো দেখেছিস যে আমি কাউকে নিয়ে? এবারে আমি বাধা দিয়ে বললুম, আচ্ছা থাক থাক, তুমি বলো। দাদার ওই গলাটা আমি বড়ই ডরাই। ও দাদা ব্যবহার করে 50 বছরে একবার। দাদার বয়স তখন 42। দাদা তো আমাকে মাফ করার জন্য তৈরি। চশমার পরকলা দুটো মুছে নিয়ে বললে, পূর্বেই বলেছি, পার্টিশনের ফলে বিস্তর অভাবিত পূর্ব সমস্যা দেখা দিল। এটা তারই একটা। পার্টিশনের পূর্বে সান্তাহারের গাঁজা যেত হরিদ্বারে অক্লেশে।
ব্যাঙ্গালোরের বিয়ার আসতো ঢাকায় লাফিয়ে লাফিয়ে। এখন মধ্যিখানে এসে দাঁড়ালো এক দুশ্মন। জিনিভাতে কে কবে আইন করেছিল বিশ্বজনের কল্যাণার্থে, কল্যাণ না কচু, তার সারমর্ম এই: আপন দেশে তুমি সার্বভৌম রাজা, যা খুশি করতে পারো, যত খুশি তত আফিং ফলিয়ে বিক্রি করতে পারো, গাঁজা চালাতে পারো, কিন্তু ভুলো না আপন দেশের চৌহদ্দির ভিতর এক্সপোর্ট করতে গেলেই চিত্তির। তখন জিনিভার অনুমতি চাই। যেমন মনে করো ফিনল্যান্ড জিনিভার মারফতে তোদের কাছে চাইলো 2 মণ আফিং ওষুধ বানাবার জন্য। জিনিভা সন্দেহের গোয়েন্দা লাগাবে, জানবার জন্য যে সত্যি সত্যি ওষুধ বানাবার জন্য ফিনল্যান্ডের অতখানি প্রয়োজন কিনা, কিংবা ওরই খানিকটে আকড়া দরে বাজারে বিক্রি করে দেশের লোককে আফিংখোর বানিয়ে 2 পয়সা কামিয়ে নিতে চায় কিনা। কারণ কোনো কোনো দেশে নাকি বিদেশের ওষুধ বানানোওয়ালাদের সঙ্গে সর করে ওষুধের অছিলায় বেশি বেশি করে হাসিস কোকেন রপ্তানি করে সেসব দেশের বহু লোকের সর্বনাশ করেছে। আইনগুলো আমি পড়ে দেখিনি, তাই ঠিকঠাক বলতে পারবো না। নির্যাসটি জানিয়েছিল গাঁজা ফার্মের ম্যানেজার। এখন নাকি জিনিভার পারমিশন চাই, সেটা পেতে কতদিন লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কতখানি পাঠানো যাবে তারও স্থিরতা নেই। ইতিমধ্যে উপস্থিত হলো আরেক সংকট। গেল বছরের গাঁজাতে গুদম ভর্তি, এদিকে হাল বছরের গাঁজা খেতে তৈরি, তুলে গুদমজাত করতে হবে নতুন নতুন গুদম। এক ঝটকায় তৈরি করা যায় না, শেষটায় হয়তো জিনিভা কোনো পারমিটই দেবে না, কিংবা এতই অল্প দেবে যে বেবাক ব্যবসায় গুটোতে হবে, নয়া গুদমের কথাই ওঠে না। তখন নানা চিন্তা বহু ভাবনা ততোধিক কর্তৃপক্ষকে আলোচনা করে স্থির করা হলো গেল বছরের গাঁজা পোড়াও। আড্ডার কেউই গঞ্জিকা রসিক নয়, তবু সবাই টেটেন্দি ছাড়া এক কণ্ঠে হাই হাই করে উঠল। খাই আর নাই খাই, একটা ভালো মাল বরবাদ হতে দেখলে কার না দুঃখ হয়। রায়টের সময় পার্ক সার্কাসের মদের দোকানে বোতল ভাঙা হচ্ছে দেখে এক টেম্পারেন্স পাদ্রিকে পর্যন্ত আমি শোক করতে দেখেছি। স্ট্যাটিস্টিশিয়ান টেটেন বললে, আপনারা এতে এমন কি নতুন শোক পাচ্ছেন? মার্কিনরা যে 2 দিন অন্তর অন্তর অঢেল গম লিটারারি অ্যান্ড মেটাফরিক্যালি দরিয়ায় ভাসিয়ে দেয়, সে বুঝি জানেন না? টেটেনি আমাদের মধ্যে ইংরেজিতে এমএ, ওর উচ্চারণ বুঝতে আমাদের কষ্ট হয়। সবাই হ্যাঁ হ্যাঁ বলার পর আমি গল্পের খেই ধরে এবং সিগারেট ধরিয়ে বললুম, তারপর দাদা বললে গুদমেতে নতুন মাল পোড়া হবে। ম্যানেজারকে বললুম, আমি অমুক দিন যাব, সেদিন পুরনো মাল পোড়ানো হবে। কারণটা তাকে আমি আর বললুম না। সেই যে তুই জানিস নাকি, বরদা তোকে বলেছেন, তিনি যখন জাপানি বোমার সময় ট্রেজারি অফিসার ছিলেন, তখন হুকুম এলো জাপানি বোমা পড়লে ব্যাপক বিপদের সম্ভাবনা দেখা দিলে ট্রেজারির যাবৎ কারেন্সি নোট পুড়িয়ে ফেলতে হবে। ভাইজাগ না কোথাকার এক সুবুদ্ধিমান একটি মাত্র বোমা পড়া মাত্রই সরকারকে খবর দিলে যে সে সব নোট পুড়িয়ে ফেলেছে। তারপর 2 বছর বাদে তাজ্জব কি বাত, বাজারে সেসব নোটের দর্শন পাওয়া যেতে লাগলো। পোড়ায়নি, সরিয়ে ফেলেছিল। আমার তাই ভয় গাঁজার বেলাও যদি ওই হয়। আগে ভাগে দিনক্ষণ দেখে, অর্থাৎ ট্যুর প্রোগ্রাম যথাস্থানে পাঠিয়ে দিয়ে বেরোলুম গাঁজা পোড়াতে। আমি আঁতকে উঠে বললুম, কি বললে? দাদা এইসব চিন্তা করে বললে, হ্যাঁ তা তো বটেই, গাঁজা পোড়ানো কথাটার অর্থ গাঁজা খাওয়াও হয়। তাই শুনেছি ছোকরা নাতির হাতে সিগারেট দেখে যখন ঠাকুরদা গম্ভীর কণ্ঠে তাকে বললেন, জানিস সিগারেট মানুষের সবচেয়ে বড় শত্রু, সে তখন তাই শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিল, তাই তো পোড়াতে যাচ্ছি। মোকামে পৌঁছে দেখি বিরাট ভিড়। 20খানা গাঁয়ের বাছাই বাছাই লোক জমায়েত হয়েছেন সেখানে গাঁজা পোড়ানো দেখবেন বলে। আমি তো অবাক, বাঁশ পাতা পোড়ানো আর গাঁজা পাতা পোড়ানোতে এমন কি তফাৎ যে দুনিয়ার লোক হদ্দমুদ্দ হয়ে জমায়েত হবে? তা সে যাগ্গে। হুদো হুদো গাঁজা ওজন করে হিসেব মিলিয়ে ডাঁই ডাঁই করে মাঠের মাঝখানে রাখা হলো। তারপর চোখের জল মুছতে মুছতে ম্যানেজারই মুখাগ্নি করলে। সেই তার জনক, একে দিয়ে তার বহু পয়সা কামাবার কথা ছিল। সেদিন বাতাসটা ছিল একটু এলোমেলো, গাঁজার ধুয়ো ক্ষণে এদিকে যায় ক্ষণে ওদিকে যায়, আর তখন দেখি
অবাক কাণ্ড। পাতা পোড়াবার সময় যেদিকে ধুঁয়ো যায় মানুষ সেদিক থেকে সরে যায়, আজ দেখি উল্টি বাত। জোয়ান বুড়ো মেয়ে মধ্যে, হ্যাঁ কয়েকটি মেয়ে ছেলেও ছিল, ছোটে সেই দিকেই। আর সে কি দম নেওয়ার বহর! সাঁই সাঁই করে সবাই নাভি কুণ্ডলী পর্যন্ত ভরে নিচ্ছে সেই নন্দন কাননের পারিজাত পাপড়ি পোড়ানোর খুশবাই। অন্তত তাদের কাছে তাই। আমার কানের নাকে একবার একটুখানি ঢোকাতে আমি তো কেশে অস্থির, আর ওরা ফেলেছে কি পরিতৃপ্তির নিঃশ্বাস! আহ! কেউ খাড়া হয়ে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে আকাশের দিকে জোড়া মুখ তুলে নাসারন্ধ স্ফীত করে নিচ্ছে এক একখানা দীর্ঘ দম, আর ছাড়ছে দীর্ঘতর আহ শব্দ। কেউ মাটিতে বসে ক্যাবলাকান্তের মতো মুখ হাঁ করে আশা মার্গ দিয়ে যৌগিক ধূম গ্রহণ প্রশস্ততর মনে করছে। হঠাৎ হাওয়া উল্টালো, তখন পরিমরি হয়ে সবাই ছুটল সেদিকে। আমি, ম্যানেজার, সেরেস্তাদার ততোধিক পরিমরি হয়ে ছুটলুম অন্যদিকে। দু একটি চাপরাশি দেখি মনস্থির করতে পারছে না। তাদেরকে আমি দোষ দিই নে। ভেবে দেখ, এই পৃথিবীতে এই ঘটনা ইতিপূর্বে আর কখনো হয়েছে? গাঁজা তো আর কোথাও ফলানো হয় না, তারই মন মন পুড়িয়ে এক ছত্র গঞ্জিকাযোগ্য। চতুর্দিকে গরিব দুঃখী বিস্তর, এক ছিলিমের দম বাজারে কিনতে গেলে এদের দম বেরিয়ে যায়, আর এখানে লক্ষ লক্ষ তাওয়া পোড়ানো হচ্ছে আকাশ বাতাস টইটম্বুর করে। হয়তো ধরনীর সুদীর্ঘ ইতিহাসে এই শেষ যজ্ঞ। আমি তো সায়েন্সের ছাত্র ছিলুম, তোদের কোনো এক ঔপন্যাসিক নাকি সদর রাস্তায় মদের পিঠে ফেপে যাওয়ার বর্ণনা দিয়েছে। আমি তার ট্রেলার বায়োস্কোপে দেখেছি। কিচ্ছু না, ধুলো খেলা। সেখানে সবাই করছে মালের জন্য হুটোপুটি একই দিকে। এখানে বিরাট জির্গা জলসার জনসমাজ দিক নির্ণয় যন্ত্রের অষ্টকোণ চষে ফেলেছে, ধুঁয়ো যখন যেদিকে যায় সেদিকে, এবং সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটছি আমরা কয়েকজন। রবীন্দ্রনাথ নাকি জাগ্রত ভগবানকে ডেকেছিলেন তাকে জনসমাজ মাঝে ডেকে নেবার জন্য। আমি পরিত্রাহী চিৎকার ছাড়ছি, অবশ্য মনে মনেই, আল্লাহ তাআলা যেন এই আমামুন্নাস, এই জনসমাজ থেকে আমাকে তফাত রাখেন। আমি ততক্ষণে হাসতে হাসতে প্রায় কেঁদে ফেলেছি। দাদা আমার গম্ভীর রাশভারী প্রকৃতির লোক, চোখে মুখে কোনো রকম ভাব প্রকাশ করে না অবশ্য, দরদি লোক বলে মাঝে মাঝে ঠোঁটের কোণে মৃদু হাস্য দেখা যায়। যাই হোক, যাই থাক, আমার মতো ফাজিল পঞ্চানন নয়। কোট পাতলুন তুর্কি টুপি পরা সেই লোক ক্ষণে এদিকে ক্ষণে ওদিকে ধাওয়া করছে, টুপির ফুন্না বা ট্যাসেল চৈতন্যের মতো খাড়া হয়ে এদিক ওদিক কম্প্রমান। এ দৃশ্যের কল্পনা মাত্রই বাস্তবের বাড়া। দাদা বললে, তুই তো হাসছিস, আমার তখন যা অবস্থা! শেষটায় দেখি মাথাটা তাজ্জিম মাজ্জিম করতে আরম্ভ করেছে। এত হুটোপুটি সত্ত্বেও ঘিলুতে খানিকটা ধোঁয়া ঢুকে গেছে নিশ্চয়ই। তারপর মনে হলো বেশ কেমন ফুর্তি ফুর্তি লাগছে, কিরকম যেন চিত্তাকাশে উড়ুক্কু উড়ুক্কু ভাব। তারপর দেখি ম্যানেজারটা আমার দিকে চেয়ে কিরকম বেয়াদবের মতো ফিকফিক করে হাসছে। ওর তাহলে হয়েছে, কিংবা আমার, অথবা উভয়েরই। আর এ স্থলে থাকা নয়। টলটলায়মান পড়পড়ায়মান হয়ে জিপে উঠলুম। সেও এক বিপদ। দেখি দুখানা জিপ, দুটোই ধোঁয়াটে, কিন্তু একই রকম, হুবহু। কোনটায় উঠি, শেষটায় দেখি আমার পাশে আমারই মতন কে একজন দাঁড়িয়ে, হুবহু আমারই মতো, তার টুপির ফুন্নাটি পর্যন্ত। দুইজনাতে দুই জিপে উঠলুম। আমি বললুম, দুটো জিপ না কচু? দাদা বললে, আরে বুঝেছি বুঝেছি, তোকে আর বুঝিয়ে বলতে হবে না, শান্ত হয়ে শোন। তারপর গাড়ি যায় কখনো ডাইনে ঢাকা, কখনো বাঁয়ে মতিহারি। তবে কি ড্রাইভারটা, সে তো সর্বক্ষণ আমার পিছনেই ছিল। তারপর দেখি সেই অন্য জিপটাও ঢাকা মতিহারি করছে একদম পাশে পাশে থেকে। ওমা, তারপর দেখি চারটে জিপ। সেও না হয় বুঝলাম, কিন্তু মশায় সে কি কাণ্ড, চারখানাই উড়তে আরম্ভ করলো। আমি শুধুলুম, উড়তে? হ্যাঁ উড়তে। আরে জিপটাই তো ছিল ঠায় দাঁড়িয়ে, ধুঁয়ো খেয়েছিল আমাদের চেয়ে অনেক বেশি। হাওয়ায় উড়তে উড়তে
ঘুমিয়ে পড়লুম এবং শেষ পর্যন্ত বাংলোয় পৌঁছলুম। ভাগ্যিস বেশি ধোঁয়া মগজে যায়নি। আপন পায়েই ঘরে ঢুকলুম। সামনেই দেখি তোর ভাবি আমার দিকে এক দৃষ্টে তাকালেন। ভাবস। তারপরে অতি শান্ত কণ্ঠে, কিন্তু কি কাঠিন্য, কি দার্ঢ্য সে কণ্ঠে শুধালেন, আপনি কোথায় গিয়েছিলেন? আমি কিছু বলিনি। দাদা থামলেন। আমি আড্ডাকে বললুম, আমার ভাবি সাহেবা অতিশয় পুণ্যশীলা রমণী, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, তসবি টপকান, শামসুল উলেমার মেয়ে। রক শুধালে, এই ওটার মানে কি চাচা? আমি বললাম, পণ্ডিত ভাস্কর, তোদের মহামহোপাধ্যায়ের অপোজিট নাম্বার। রক শুধালে, তারপর? আমি বললুম, তদন্তর কি হলো তা জানি নে, বৌদি দাদার হাল থেকে কতখানি আমেজ করতে পেরেছিলেন তাও বলতে পারি নে, কারণ ঠিক সেই সময়ই ভাবি সাহেবা তার স্পেশালিটি চারপর্তি পরোটা ও দেখতে বজ্রের মতো কঠোর, খেতে কুসুমের মতো মোলায়েম সাবডেগ নিয়ে ঢুকলেন। আমরা খেতে পেলুম বটে, কিন্তু কাহিনীটি অনাহারে মারা গেল। মশাদা বললে, বিলকুল গুল। আমি পরম পরিতৃপ্তি সহকারে বললুম, সাকুল্যে, তাই না বলেছিলুম, গাঁজার গুল। অর্থাৎ গুলের রাজা গুলামগীর। তোরা আমাকে আজ ওই টাইটেলটি দিলি না? শুনছিলেন মজাদার রম্য কাহিনী সৈয়দ মুস্তাবা আলীর লেখা গাঁজা আমার কণ্ঠে। কেমন লাগলো তা জানানোর জন্য খোলাই আছে মন্তব্যের বাক্স। আর ভালো লাগলে টুক করে যদি করে দেন একটা লাইক, আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার টেয়ার, তাহলে বড়ই আনন্দিত হই। গল্পের এবং অন্যান্য কাজ কারবারের নিয়মিত আপডেট পাওয়ার জন্য করে ফেলতে পারেন সাবস্ক্রাইব। গল্পে আড্ডায় রৌহিনের পরের আসর চলে আসবে যথাসময় এবং খুব শিগগিরই। ভালো থাকুন সবাই, পড়তে থাকুন, শুনতে থাকুন, ভাবনায় ও চেতনায় থাকুন। আজ আসি।